আচ্ছা উজ্জয়িনী, আমরা লাস্ট ক্লাসে ওয়ার্ক ডান ডিফাইন করেছিলাম ইন টার্মস অফ ফিজিক্স। ওয়ার্ককে কী করে মেজার করব সেটা ক্যালকুলেট করেছিলাম। সেখানে আমরা দুটো কন্ডিশান ডিসকাস করেছিলাম। একটা কন্ডিশানে অবজেক্ট ডিসপ্লেসড হয়েছিল ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, আর আরেকটা কন্ডিশানে অবজেক্ট ডাইরেক্টলি ইন দ্য ডাইরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স ডিসপ্লেসড হয়নি, ডিসপ্লেসড হয়েছিল অ্যাট এ সার্টেন অ্যাঙ্গেল উইথ দ্য অ্যাপ্লাইড ফোর্স। তো এই দুটো কেসে আমরা ওয়ার্ক ডানকে ডিফাইন করেছিলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের দ্য মোস্ট জেনারেল ফর্ম অফ ওয়ার্ক ডান or most general form of work done by an applied force। কেন এটা আমি তোমার জেনারেল ফর্ম বলছি, তার কারণ এই ইকুয়েশনটা থেকে আমরা তিনটে টাইপ অফ ওয়ার্ক ডানকে ডিফাইন করেছিলাম: পজিটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক, জিরো ওয়ার্ক। কস থিটার ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের পজিটিভ, নেগেটিভ, জিরো এই তিনটে কন্ডিশন অ্যারাইজ করেছিল। কস থিটা যে কন্ডিশানে পজিটিভ ভ্যালু দেবে সেখানে আমরা ওয়ার্ক ডানকে পজিটিভ পাবো। কস থিটা যেখানে নেগেটিভ ভ্যালু দেবে সেখানে আমরা ওয়ার্ক ডানকে নেগেটিভ পাবো। আর জিরো ওয়ার্কের কেসে আমরা তিনটে কন্ডিশান দেখেছিলাম। একটা কন্ডিশান হচ্ছে ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, বডির কোনো ডিসপ্লেসমেন্ট নেই, আন্ডার দ্য অ্যাকশন অফ দ্যাট অ্যাপ্লাইড ফোর্স, ওয়ার্ক ডান জিরো, সেক্ষেত্রে কস থিটার উপর ডিপেন্ডেন্ট নয়। সেকেন্ড কন্ডিশন যেটা অবভিয়াসলি যে ফোর্স অ্যাপ্লাই যখন করছি না তখন তো অটোমেটিক্যালি কোনো ডিসপ্লেসমেন্ট হওয়ার কোনো কন্ডিশন অ্যারাইজই করছে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তোমার অ্যাপ্লাইড ফোর্স জিরো হলে ওয়ার্ক ডান জিরো হবে। আর থার্ড যে কন্ডিশনটা যেটা কস থিটার উপর ডিপেন্ডেন্ট ছিল সেটা হচ্ছে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এই দুটো কোয়ান্টিটি যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় তাহলে থিটা 90 হয়ে কস 90 জিরো হয়ে গেলে আলটিমেটলি প্রোডাক্টটা হয়ে যাবে জিরো। এবং তার এক্সাম্পল হিসাবে আমরা যে এক্সাম্পলটা চ্যাপ্টার 1-এ দেখেছিলাম সেন্ট্রিপেটাল ফোর্স, আমরা সেই এক্সাম্পলটা বলেছিলাম যে সেন্ট্রিপেটাল ফোর্স একটা রোটেটিং বডির উপর কিভাবে অ্যাক্ট করে, পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ দ্য মোশন অফ দ্য রোটেটিং বডি। আর এর লাইন অফ অ্যাকশনটা কি, অ্যালং দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স যেহেতু ডাইরেকশন অফ মোশন অফ দ্য রোটেটিং বডির সাথে পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করে, সেই জন্য সেন্ট্রিপেটাল ফোর্স কখনো কোনো ওয়ার্ক পারফর্ম করে না অন দ্যাট রোটেটিং বডি। তাহলে এখানে একটা কথা তোমাকে বলে রাখি যেটা মনে রাখবে, সেটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্সকে আমরা ডিফাইন করি অ্যাজ এ জিরো ওয়ার্ক ফোর্স। তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স অ্যাকচুয়ালি কি পারপাস সলভ করে? সেন্ট্রিপেটাল ফোর্স শুধুমাত্র অবজেক্টের ডাইরেকশন অফ মোশনকে কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকে, এমনভাবে চেঞ্জ করে যাতে একটা পয়েন্টকে সেন্টার করে বডিটা একটা তোমার কনস্ট্যান্ট রেডিয়াসের সার্কুলার পাথে আলটিমেটলি রোটেট করতে থাকে। তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স ওয়ার্ক ডান জিরো। সেন্ট্রিপেটাল ফোর্সের অ্যাপ্লিকেশান বা ইমপ্লিমেন্টেশান হচ্ছে টু চেঞ্জ দ্য ডাইরেকশন অফ মোশন অফ দ্য বডি কন্টিনিউয়াসলি। তার জন্যই আলটিমেটলি আমরা রোটেশন বা সার্কুলেশনটা পেয়েছিলাম। এইবারে আমরা উজ্জয়িনী এই যে ইকুয়েশনগুলো ডিসকাস করেছি, আইদার তুমি যদি বলো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা অর সিম্পলি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস, এই দুটো ইকুয়েশানেই আমরা কিন্তু এটা প্রথম থেকে অ্যাজিউম করে রেখেছিলাম যে ফোর্স ইজ এ কনস্ট্যান্ট। তার মানে আমরা এই কন্ডিশনগুলোতে এমন একটা ফোর্সকে নিয়ে এক্সপ্রেশনগুলোকে ফাইন্ড আউট করেছি যেখানে ফোর্সের ম্যাগনিটিউড উইথ টাইম উইথ ডিসপ্লেসমেন্ট কখনো ভ্যারি করছে না। কিন্তু যদি রিয়েলিটির কথা চিন্তা করো তাহলে এরকম কন্ডিশন কিন্তু অলমোস্ট ইম্পসিবল, কারণ ইন রিয়েল লাইফ আমরা যখন কোনো অ্যাপ্লাইড ফোর্স দেখি মেজরিটি অফ দ্য সিচুয়েশানে অলমোস্ট 99% কেসে ওয়ার্ক যখন অ্যাপ্লিকেবল হচ্ছে অন এনি বডি, সেই ওয়ার্ক একটা সার্টেন টাইম ধরে সার্টেন ডিসপ্লেসমেন্টের উপরে কখনো কনস্ট্যান্ট থাকে না, ফোর্স অ্যাকচুয়ালি ভ্যারি করতে থাকে। তাই জন্য আমরা রিয়েলিটিতে ম্যাক্সিমাম যে এক্সাম্পলগুলো দেখতে পাই সেগুলো সবই হচ্ছে ওয়ার্ক ডান
বাই এ ভ্যারিয়েবল ফোর্স। এবার ওয়ার্ক ডান বাই এ ভ্যারিয়েবল ফোর্স যেই মোমেন্টে কন্ডিশনটা অ্যারাইজ করলো, আমরা এরকম স্ট্রেট ফরওয়ার্ড ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস অর ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি না, মেজার করতে পারি না। এর ম্যাথামেটিক্যাল পার্টটাকে মানে যদি আমাকে ক্যারি আউট করতে হয়, তাহলে সেখানে একটা পার্টিকুলার টাইপ অফ ম্যাথামেটিক্সকে আমাকে ইউজ করতে হয়, যেটা এই মোমেন্টে তুমি এখনও শেখোনি, সেটাকে বলা হয় ক্যালকুলাস। ক্যালকুলাস দিয়ে ম্যাথামেটিক্যালি আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে আমাদের এখানে যদি ওয়ার্ক ডান আন্ডারে ভ্যারিয়েবল ফোর্সকে এক্সপ্রেস করতে বলে, তাহলে আমাদের ম্যাথামেটিক্যাল ওয়ে আউট ছাড়া আরেকটা ওয়ে আউট হচ্ছে টু ফাইন্ড দ্য ওয়ার্ক ডান ফ্রম দ্য গিভেন গ্রাফ। এই যে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করে ওয়ার্ক ডানকে আমরা ক্যালকুলেট করছি, সেখানে আমাদের ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুটো কোয়ান্টিটি, দুটো ভ্যারিয়েবল। এই দুটো ভ্যারিয়েবলকে কম্বাইন করে আমরা একটা গ্রাফকে প্লট করতে পারি, যে গ্রাফটার নাম হচ্ছে উজ্জয়িনী ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ অর কার্ভ। ডিসপ্লেসমেন্ট গ্রাফ অর কার্ভ, যাই তুমি বলো। দুটো কোয়ান্টিটিকে নিয়ে আমাকে গ্রাফটা প্লট করতে হবে। এবার গ্রাফের কেসে উজ্জয়িনী ইন জেনারেল আমরা অ্যালং দ্য হরাইজেন্টাল অ্যাক্সিস বা অ্যালং দ্য এক্স অ্যাক্সিস আমরা সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে নিই, আর অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস আমরা সবসময় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিই। এবার যেহেতু এখানে দেখো ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট বলা হয়েছে, তার মানে আমরা এখানে ফোর্সকে ডিপেন্ড করাচ্ছি অন ডিসপ্লেসমেন্ট। তাহলে আমার গ্রাফটা হবে কি, অ্যালং এক্স অ্যাক্সিস বা অ্যালং দ্য হরাইজেন্টাল অ্যাক্সিস ডিসপ্লেসমেন্টকে প্লট করতে হবে, অ্যালং দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস আমাকে ফোর্সকে প্লট করতে হবে। ভার্টিক্যাল অ্যাক্সিস মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার আমাদের এই পার্টে আমরা কনসিডার করে নিচ্ছি যে ওয়ার্ক ডান হচ্ছে আন্ডারে ভ্যারিয়েবল ফোর্স, যেখানে ফোর্স ডিসপ্লেসমেন্টের সাথে চেঞ্জ করছে। সেরকম ভেরিয়াস কন্ডিশন হতে পারে উজ্জয়িনী। আমি তোমাকে দুটো সিম্পল এক্সাম্পল দেখাচ্ছি। তুমি যদি ফার্স্ট ফিগারটাকে ফলো করো, দেখো দুটো কেসেই ডিসপ্লেসমেন্ট হচ্ছে অ্যালং দ্য হরাইজেন্টাল অ্যাক্সিস অর এক্স অ্যাক্সিস, আর আমাদের ফোর্সটা হচ্ছে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস অর দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। যদি আমি ফিগার এটাকে ফলো করি উজ্জয়িনী, তাহলে একটা গ্রাফ প্লটে, একটা তোমার গ্রাফ পেপারের মধ্যে একটা প্লটিং রয়েছে, যেখানে এই যে ও এ লাইনটা তুমি অবজার্ভ করছো, এই ও এ লাইনটা ডিফাইন করছে ফোর্সকে। এবার খুব ভালো করে এই গ্রাফটাকে ফলো করে দেখো, ফোর্স যদি অরিজিন থেকে শুরু হয়ে অ্যালং এ স্ট্রেট লাইন এইভাবে ড্রন হয়, তাহলে পরে দেখো ডিসপ্লেসমেন্ট যত তুমি লেফট টু রাইটে যাবে স্টার্টিং ফ্রম অরিজিন, ডিসপ্লেসমেন্ট ইনক্রিজ করছে, সাথে সাথে দেখো ফোর্সের ভ্যালুটাও ইনক্রিজ করছে। যখন ডিসপ্লেসমেন্ট 5 মিটার, তখন ফোর্সের যা ভ্যালু, ডিসপ্লেসমেন্ট যখন 10 মিটার, তখন দেখো ফোর্সের ভ্যালু কিন্তু সেম নেই। তাহলে এই ফিগারটা কি শো করছে, যে ডিসপ্লেসমেন্টের সাথে ফোর্সটা ইনক্রিজ করছে। তাহলে ফোর্স যেহেতু কনস্ট্যান্ট নয়, সেই কারণের জন্য আমরা এই প্লটিংটাকে বলছি যে ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ, হোয়ার ফোর্স ইজ এ ভ্যারিয়েবল কোয়ান্টিটি। তাহলে ফোর্স ডিসপ্লেসমেন্টের সাথে চেঞ্জ করছে। এই কন্ডিশনে আমরা যদি এই ফোর্সের আন্ডারে, মানে এই ভ্যারিয়েবল ফোর্সের আন্ডারে ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে চাই, তাহলে আমায় কি করতে হবে, আমাদের এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস আমরা অ্যাপ্লাই করতে পারছি না, কারণ এফটা কনস্ট্যান্ট নয়। তখন যেটা করা হয় উজ্জয়িনী, এই গ্রাফটা এইটুকু অবধি ড্র করা হয়েছে, আমি যদি এই অ্যাক্সিসটাকে আরও এক্সটেন্ড করে দিই, তাহলে লাইনটা ও এ অবধি রয়েছে। তাহলে যেটা করতে হবে, এরকম গ্রাফ থাকলে এই এন্ড পয়েন্ট থেকে আমাকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে অন দ্য হরাইজেন্টাল অ্যাক্সিস অর অন দ্য ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিস। তাহলে এই পারপেন্ডিকুলারের ফুট একটা পার্টিকুলার পয়েন্টকে ডিনোট করবে। দেখো এই ডায়াগ্রামের মধ্যে বি পয়েন্টটা ডিনোটেড হচ্ছে। তাহলে ও এ বি, এইটা দেখো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েটেড হয়েছে। এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ক্রিয়েটেড হলো,
তুমি যদি এই ট্রায়াঙ্গেলের এরিয়াকে ক্যালকুলেট করো তাহলে তুমি পাবে এরিয়া আন্ডার দ্য ফোর্স কার্ভ অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিস। তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্টকে কম্বাইন করলে আমরা ওয়ার্ক ডান পাই। তাহলে এই যে ও এ বি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে এরিয়াটাকে ও এনক্লোজ করছে সেই এরিয়াটা ডিফাইন করবে এই ভ্যারিয়েবল ফোর্সটা ওভার দ্যাট সার্টেন অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট কি টাইপ অফ ওয়ার্ক বা কতটা ওয়ার্ক পারফর্ম করেছে অন দ্যাট মুভিং বডি। তাহলে ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফে যেহেতু আমার কাছে এই মোমেন্টে ম্যাথামেটিক্যাল স্কোপটা নেই, আমাদের যদি এরকম গ্রাফ দেওয়া হয় তাহলে আমরা গ্রাফের আন্ডারে এরিয়াকে ক্যালকুলেট করব। কি কার আন্ডার এরিয়া ক্যালকুলেট করব? ফোর্স কার্ভ আর ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিস এদেরকে কম্বাইন করে যে এরিয়াটা এনক্লোজড হবে সেই এরিয়াটা কিন্তু আমাকে নিতে হবে। আমি কিন্তু কখনো পারপেন্ডিকুলার এ থেকে ফোর্স অ্যাক্সিসের উপর ড্র করব না, আমাকে এ পয়েন্ট থেকে ড্র করতে হবে অন দ্য ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিস। তাহলেই তুমি এরিয়াকে এনক্লোজ করতে পারবে আন্ডার দ্য ফোর্স কার্ভ অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিস। তাহলে ফার্স্ট গ্রাফের থেকে ও এ বি এই এরিয়াটা বা এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া তোমাকে দেবে ওয়ার্ক ডান বাই দ্যাট ভ্যারিয়েবল ফোর্স। এই ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যদি তুমি সেকেন্ড ডায়াগ্রামটা দেখো উজ্জয়িনী, সেকেন্ড ডায়াগ্রামটার মধ্যে দুটো পার্ট রয়েছে। তুমি প্রথমে এ থেকে বি পোর্শনটা ফলো করো। আবার দেখো ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ। তুমি যদি গ্রাফের এ থেকে বি পোর্শনটা ফলো করো, দেখো এ বিটা হচ্ছে একটা স্ট্রেট লাইন যেটা প্যারালাল টু দ্য ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিস। তাহলে তুমি যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে অ্যালং দিস লাইন এ বি মুভ করো, তুমি কি অবজার্ভ করবে? ডিসপ্লেসমেন্ট ইজ ইনক্রিজিং বাট দ্য অ্যামাউন্ট অফ ফোর্স রিমেন্স দ্য সেম। তাহলে এ থেকে বি এই যে পার্ট অফ দ্য গ্রাফ, এই স্ট্রেট লাইন পার্টটা, যে স্ট্রেট লাইনটা হচ্ছে প্যারালাল টু দ্য ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিস, এই স্ট্রেট লাইনটা ডিফাইন করছে এ কনস্ট্যান্ট ফোর্স। তাহলে পরে যদি আমি এই মোমেন্টে বিসি পার্টটাকে স্কিপ করি উজ্জয়িনী, ধরো আমার কাছে এই মোমেন্টে বিসি পার্টটা নেই, আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি, এই পার্টটা এখন এই মোমেন্টে বাদ দাও। তাহলে আমার কাছে কি পয়েন্ট আসছে উজ্জয়িনী? আমার কাছে পয়েন্ট আসছে হচ্ছে এ বি, শুধু এই পার্টটুকু। তাহলে আমাকে যদি ওয়ার্ক ডান বাই এ কনস্ট্যান্ট ফোর্স ক্যালকুলেট করতে বলে তখন আমার কাজ কি হবে? যেখানে আমার এই স্ট্রেট লাইনের এন্ড পয়েন্ট বা টার্মিনাল পয়েন্ট, সেখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্রপ করব। যেই মোমেন্টে আমি কনস্ট্যান্ট ফোর্সের কেসে পারপেন্ডিকুলারটা ড্রপ করলাম উজ্জয়িনী, দেখো ও এ বি আর এই পয়েন্টটাকে যদি আমি সি বলি, তাহলে দেখো এটা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে। আগের বারে ভ্যারিয়েবল ফোর্স ছিল বলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছিল, এবার দেখো একটা ও এ বি আর এই 20 মার্কটা নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে। তুমি যদি এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া ক্যালকুলেট করো তাহলে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস করে যে ওয়ার্ক ডানের এক্সপ্রেশনকে ডিফাইন করেছিলাম, এই পার্টের এরিয়াটা তোমাকে এক্স্যাক্টলি সেম এক্সপ্রেশনের ওয়ার্ক ডানকে ডিফাইন করবে। তাহলে আমার এই যে রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েটেড হয়েছে ও এ বি আর 20 মার্কটা দিয়ে, এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া তোমাকে ডিফাইন করবে ওয়ার্ক ডান বাই এ কনস্ট্যান্ট ফোর্স। এই অবধি ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। এইবার আমি এই পার্টটাকে রিমুভ করে দিচ্ছি। এবার ফোর্স কি হচ্ছে? এ থেকে বি অবধি কনস্ট্যান্ট থাকার পর এবার দেখো ফোর্স ডিক্রিজ করছে উইথ ডিসপ্লেসমেন্ট এবং আলটিমেটলি সি পয়েন্টে এসে ফোর্সটা জিরো হয়ে গেল। তাহলে তুমি যদি এ থেকে স্টার্ট করে সি অবধি আসো তাহলে পরে এইটা কিন্তু হয়ে গেল এ ভ্যারিয়েবল ফোর্স, যার একটা পার্টে ফোর্সটা কনস্ট্যান্ট ছিল আর আরেকটা পার্টে ফোর্সটা কনস্ট্যান্টলি ডিক্রিজ করে জিরো হয়ে গেছে। তাহলে এ বি সি এই লাইনটা ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিসের সাথে দেখো একটা এরিয়াকে এনক্লোজ করেছে ও এ বি সি। এই ও এ বি সি শেপটা অ্যাকচুয়ালি কি শেপ? এই শেপটা হচ্ছে একটা ট্র্যাপিজিয়াম। তুমি যদি ট্র্যাপিজিয়ামের ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করো তাহলে তুমি এরিয়া আন্ডার দিস ট্র্যাপিজিয়াম ক্যালকুলেট করতে পারো। আর তুমি যদি ট্র্যাপিজিয়াম না করো তাহলে ও এ বি ডি
এই একটা রেক্ট্যাঙ্গেল, আবার বিডিসি এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এদের এরিয়াকে তুমি যদি সেপারেটলি ক্যালকুলেট করে অ্যাড করো তাহলে তুমি ওই এক্স্যাক্টলি ট্রাপিজিয়ামের এরিয়াটাই পাবে। তাহলে সেকেন্ড কেসে এই ট্রাপিজিয়ামের এরিয়া or combined area of this rectangle and this right angle triangle will provide you the amount of work done by that variable force when it was applied on a definite body. দেখো এই দুটো গ্রাফ তোমার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইভাবে আমরা ওয়ার্ক ডান বাই এ ভ্যারিয়েবল ফোর্সকে ক্যালকুলেট করতে পারি। এইবার উজ্জয়িনী আমরা একটা ক্যালকুলেশন করব গ্র্যাভিটেশনাল ফোর্সকে ইউজ করে। আমরা নেক্সট যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেই টপিকটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি ব্যাপারটা কীরকম হবে? ধরো তোমার কাছে একটা অবজেক্ট রয়েছে, তুমি অবজেক্টটাকে একটা সার্টেন হাইটের থেকে রিলিজ করে দিলে। তুমি অবজেক্টকে ডাউনওয়ার্ড ডাইরেকশানে থ্রো করলে না, তুমি অবজেক্টটাকে একটা সার্টেন হাইট থেকে রিলিজ করে দিলে। তাহলে রিলিজ করার মোমেন্টে অবজেক্টটা তোমার হাতে রেস্টে ছিল। এবার যেই মোমেন্টে তুমি রিলিজ করছো তুমি কি অবজার্ভ করছো? দ্য অবজেক্ট ইজ মুভিং ইন দ্য ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশান। কেন? কারণ অবজেক্টের উপর ডাউনওয়ার্ড ডাইরেকশানে দ্য পুল অফ আর্থ, যেটাকে আমরা বলছি গ্র্যাভিটি, সেটা অ্যাক্ট করছে। এখানে অবজেক্টের উপর এক্সটার্নালি আর কোনো ফোর্স অ্যাক্ট করছে না, অবজেক্ট ডাউনওয়ার্ড ডাইরেকশানে মুভ করছে অনলি আন্ডার দ্য অ্যাকশান অফ দ্য গ্র্যাভিটি। এই টাইপ অফ বডিকে আমরা বলি উজ্জয়িনী ফ্রিলি ফলিং বডি অর ফ্রিলি ফলিং অবজেক্ট। এবারে অবজেক্টটা তাহলে কোন দিকে মুভ করছে? তাহলে আমার এখানে কন্ডিশনটা কি? আমার এখানে কন্ডিশন হচ্ছে উই আর কনসিডারিং এ ফ্রিলি ফলিং অবজেক্ট অর বডি। ফ্রিলি ফলিং অবজেক্ট অর বডি মানে হচ্ছে কি? দ্যাট ইজ দ্য বডি ইজ মুভিং ইন দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন অনলি আন্ডার দ্য অ্যাকশন অফ গ্র্যাভিটি। এই বডিটার কেসে এবার আমরা ক্যালকুলেট করব ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটি অন দ্য বডি কত। এবার প্রথম যে কোয়েশ্চেনটা আসবে, গ্র্যাভিটি এখানে পুল করছে, তাহলে গ্র্যাভিটি মানে আর্থ গ্র্যাভিটেশনাল ফোর্স বডির উপর অ্যাপ্লাই করছে, তাহলে হোয়াট উইল বি দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্যাট বডি ইন দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন? বলো তো উজ্জয়িনী। যদি আমি কনসিডার করি লেট দ্য মাস অফ দ্য বডি, এটা ধরো আমি কনসিডার করলাম ইজ ইকুয়াল টু এম, তাহলে পরে এই বডিটার উপর ডাউনওয়ার্ড ডাইরেকশানে কতটা ফোর্স অফ গ্র্যাভিটি অ্যাক্ট করবে? ফোর্স ডিউ টু গ্র্যাভিটি অন দ্য বডি, যদি আমাকে এটা ক্যালকুলেট করতে বলে উজ্জয়িনী, তাহলে এফ ইজ ইকুয়াল টু আমি কত লিখব? কি হতে পারে তোমার মনে হয়? স্যার ইকুয়াল টু ইটস ওয়েট মানে এম। এম না, এম তো মাস অফ দ্য বডি। স্যার এম জি মানে গ্র্যাভিটি আর এম। কারেক্ট, এম জি মানে ওয়েট। ওয়েট মানেই মনে রাখবে ফোর্স অফ গ্র্যাভিটি। তাহলে আমার এখানে ফোর্সটা হচ্ছে এম জি, এর ডাইরেকশানটা কি? ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। এবারে তুমি যদি বডিটাকে সাপোজ এইচ হাইট থেকে রিলিজ করো, তাহলে আলটিমেটলি একটা টাইমে বডিটা গিয়ে স্ট্রাইক করবে দ্য সারফেস অফ দ্য আর্থ। তাহলে পরে আমি যদি এইটা কনসিডার করি উজ্জয়িনী, ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি, তাহলে ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডিতে এস ইজ ইকুয়াল টু কী হবে? যে হাইট থেকে তুমি বডিটাকে রিলিজ করেছো সেই হাইটটা, তাহলে এস ইজ ইকুয়াল টু এইচ। এবারে কোন ডাইরেকশানে, এবার চিন্তা করে দেখো, ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ফোর্স ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তাহলে পরে আমরা
ফার্স্ট কন্ডিশনটা পাবো। ফার্স্ট কন্ডিশনটা কোন কন্ডিশনটা? যেখানে আমরা পজিটিভ ওয়ার্কের কেসে বলেছিলাম হোয়েন ডিসপ্লেসমেন্ট অকার্স ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। তাহলে আমি এখানে কি লিখব? আমি এখানে লিখব সিন্স দ্য ডিসপ্লেসমেন্ট of the body occurs in the direction of the applied force, hence work, আচ্ছা এটা নেক্সট লাইনে থাক, hence work done by the gravity W will be equal to F time displacement। তাহলে এখানে F হচ্ছে mg টাইমস ডিসপ্লেসমেন্ট h। তাহলে আমি এখানে বলবো যে W is equal to mgh। ইট ইজ এ পজিটিভ ওয়ার্ক ডান। দেখো এটা ক্লিয়ার উজ্জয়িনী? উজ্জয়িনী বুঝতে পেরেছো? হ্যালো হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে যদি তুমি অবজেক্টকে আপওয়ার্ড ডাইরেকশনে থ্রো করতে, আমার যদি কন্ডিশনটা এরকম হতো, সাপোজ দ্য বডি ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস, তাহলে এবারে ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি কোন দিকে হতো উজ্জয়িনী? ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন। তাহলে ইন দিস কেস আমরা কি বলতাম? ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি আগের বারের মতনই আমরা কনসিডার করছি। সাপোজ তুমি থ্রো করেছো, বডিটা এইচ হাইট অবধি রাইজ করেছে, তাহলে এস ইজ ইকুয়াল টু এইচ। এবার আমার কাছে অপশানটা থাকছে ভার্টিক্যালি আপওয়ার্ড। ফোর্স কোন দিকে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। তাহলে ভার্টিক্যালি আপওয়ার্ড আর ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এই দুটো ডাইরেকশন অপোজিট টু ইচ আদার। তাহলে এই কন্ডিশনে আমরা যদি ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি ক্যালকুলেট করি, তাহলে আমাদের কোন কন্ডিশনটা আসবে? আমাদের কন্ডিশন নাম্বার 2 আসবে, নেগেটিভ ওয়ার্ক, যেখানে আমরা কি বলেছিলাম? ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ফোর্স উইল বি অপোজিটলি ডাইরেক্টেড। তাহলে আমার ফোর্স অফ গ্র্যাভিটি ইজ অলওয়েজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, বাট দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি ইন দিস কেস ইজ ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন। তাহলে আমার লজিকটা কি হবে? সিন্স দ্য ডিসপ্লেসমেন্ট অ্যান্ড দ্য ফোর্স আর oppositely directed, hence work done by the gravity in this case it will be W is equal to Fs cos theta। এবার F এর জায়গাতে আবার উজ্জয়িনী mg টাইমস h টাইমস, এবারে অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? অ্যাঙ্গেল হয়ে যাবে 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি মানে -1, এটা অলরেডি আমরা দেখেছি উজ্জয়িনী। তাহলে পরে আমার কাছে ইকুয়েশনটা কি আসবে? W ইজ ইকুয়াল টু -mgh। দেখো এই ক্যালকুলেশনটা তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে তুমি দেখো শুধুমাত্র ফোর্সের ডাইরেকশনটা, যেখানে ফোর্স ডাইরেকশনটা সেম আছে, জাস্ট ডিসপ্লেসমেন্টকে আমরা যদি অপোজিট টু দ্য ফোর্স করে দিই এবং ডিসপ্লেসমেন্টের অ্যামাউন্টকে সেম রাখি, আমাদের অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানটা কিন্তু সেম থাকছে। দেখো ম্যাগনিটিউড দেখো দুটো কেসেই mgh, কিন্তু একটা হয়ে গেল পজিটিভ ওয়ার্ক, আরেকটা হয়ে গেল নেগেটিভ ওয়ার্ক। এই ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটি হোয়েন দ্য বডি ওয়াজ থ্রোন ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন, এটাকে অনেক সময়তে বলা হয় ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। এবং এই যে আলটিমেটলি ওয়ার্ক ডানটা নেগেটিভ হয়, এই জন্যই বডির মধ্যে স্টোরড এনার্জিটার চেঞ্জ হয়, সেটা আমরা একটু বাদে দেখছি। তাহলে এই ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটির পজিটিভ সেন্স আর নেগেটিভ সেন্সটা তোমার কাছে ক্লিয়ার তো বুঝোইনি? হ্যাঁ। আচ্ছা, এইবার আমরা ইউনিটস অফ ওয়ার্ক ডানটাকে ডিফাইন করে নিই। ইউনিটস অফ ওয়ার্ক আমি প্রথমে কনসিডার করছি এসআই ইউনিট অফ ওয়ার্ক। এসআই ইউনিট অফ ওয়ার্কের নাম হচ্ছে জুল,
যেটাকে ক্যাপিটাল জে দিয়ে আমরা ডিনোট করি। যদি আমাকে 1 জুল অফ ওয়ার্ককে ডিফাইন করতে বলে তাহলে আমার লজিকটা কি হবে? লজিকটা হবে, আমার ইকুয়েশান হচ্ছে W ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। আমি এই ইকুয়েশানটাকে ফলো করে করব। এখন আর কস থিটাকে আমার রাখার দরকার নেই। আমি কনসিডার করে নিচ্ছি ওয়ার্ক ডানটা কিভাবে হচ্ছে, বডির উপর ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, বডিটা ডিসপ্লেসড হচ্ছে ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, কোনো অ্যাঙ্গেলের পার্ট এখানে নেই। তাহলে আমার এই কেসে যদি আমার অ্যাপ্লাইড ফোর্স হয় 1 নিউটন আর ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স যদি হয় 1 মিটার, দেন ওয়ার্ক ডান উইল বি ইকুয়াল টু 1 জুল। এই যে এক্সপ্রেশনটা আমি লিখলাম এটাকে অ্যাকচুয়ালি ইন ওয়ার্ডস বললে আমি কি বলবো? ইন ওয়ার্ডস ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে যদি 1 নিউটন অফ ফোর্স কোনো বডির উপর অ্যাক্ট করে ইন ইটস ডাইরেকশন যদি 1 মিটার অফ ডিসপ্লেসমেন্ট প্রডিউস করে ইন দ্যাট বডি, তাহলে ওয়ার্ক ডান বাই দ্যাট অ্যাপ্লাইড ফোর্স উইল সেট টু বি 1 জুল। তাহলে আমাকে যদি ডিফাইন করতে বলে তাহলে আমি কি বলবো? আমার ডেফিনেশনটা হবে when a force of 1 newton causes a displacement of 1 meter in the direction of its application, the work done by the force is said to be 1 joule. তাহলে পরে আমি যদি ম্যাথামেটিক্যালি লিখি উজ্জয়িনী, তাহলে ম্যাথামেটিক্যালি আমার 1 জুল হচ্ছে 1 জুল দ্যাট উইল বি ইকুয়াল টু 1 নিউটন মাল্টিপ্লাইড বাই 1 মিটার। ওই জন্য অনেক সময়তে 1 জুল ইজ ইকুয়াল টু অনেক জায়গাতে 1 নিউটন মিটার বলেও লেখা হয়, একই ব্যাপার। দেখো ডেফিনেশনটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? এই 1 জুলের ডেফিনেশনটা ক্লিয়ার উজ্জয়িনী? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যদি ইউনিটটা সিজিএস হতো, সিজিএসে ওয়ার্কের ইউনিট হচ্ছে আর্ক, ইআরজি। ফোর্সের সিজিএস ইউনিট ডাইন, ডিসপ্লেসমেন্ট হচ্ছে তোমার সেন্টিমিটার। তাহলে পরে আমার কাছে এখানের এই কন্ডিশনটা কি হবে? এবার যদি ফোর্স ইজ ইকুয়াল টু হয় 1 ডাইন আর ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স যদি হয় 1 সেন্টিমিটার, দেন ওয়ার্ক ডান ডাব্লু উইল বি ইকুয়াল টু 1 আর্ক। এর কোনো শর্ট কোনো রিপ্রেজেন্টেশন নেই, ইআরজি দিয়েই লিখতে হয়। তাহলে আমাকে যদি ডেফিনেশনটা লিখতে বলে তাহলে আগের বারের মতন কি হবে? সেম লজিক, শুধু কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাবে যে ফোর্স অফ 1 ডাইন উইল কজ এ ডিসপ্লেসমেন্ট অফ 1 সেন্টিমিটার ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। তাহলে আমি যদি এই ডেফিনেশনটাকে কপি করে নিই টাইম সেভের জন্য, তাহলে আমার এই নিউটনকে কনভার্ট করতে হবে ইনটু ডাইন আর এটাকে করে দিতে হবে সেন্টিমিটার, তাহলে আমার ওয়ার্ক ডান হয়ে যাবে 1 আর্ক। তার মানে আমি যদি আগের বারের মতন ডিফাইন করতে চাই যে 1 আর্ক, তাহলে এর যেহেতু শর্ট ফর্ম নেই, তাহলে 1 আর্ক উইল বি ইকুয়াল টু 1 ডাইন টাইমস 1 সেন্টিমিটার। তাহলে 1 আর্ক ইজ ইকুয়াল টু বেসিক্যালি 1 ডাইন সেন্টিমিটার। দেখো এটা ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। এবার জুলের সাথে আর্গের একটা রিলেশন আছে, সেই রিলেশনটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। রিলেশন বিটুইন জুল অ্যান্ড আর্গ। আমরা যদি আগের ইকুয়েশনটা থেকে স্টার্ট করি উজ্জয়িনী, 1 জুল ইজ ইকুয়াল টু কী ছিল? 1 নিউটন মাল্টিপ্লাইড বাই 1 মিটার। এবার আমাকে কি করতে হবে? নিউটনকে কনভার্ট করতে হবে ইনটু ডাইন।
যদি আমরা 1 নিউটনকে ডাইনে কনভার্ট করি তাহলে কত ভ্যালু পাবো উজ্জয়িনী? স্যার 10 to the power 7 মানে 5। 10 টু দি পাওয়ার 5, হ্যাঁ 10 টু দি পাওয়ার 7 আমরা আনসারে পাবো। তাহলে 10 টু দি পাওয়ার 5 ডাইন ইজ 1 নিউটন, আর আমার 1 মিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার। ডাইন সেন্টিমিটার মিনস হচ্ছে তোমার আর্গ, অলরেডি আমরা ডিফাইন করেছি 10 টু দি পাওয়ার 5 ইন্টু 10 টু দি পাওয়ার 2 মিনস 10 টু দি পাওয়ার 7। তাহলে আমাদের এক্সপ্রেশনটা হয়ে গেল 1 ডাইন ইজ ইকুয়াল টু এটা 1 জুল হবে, 1 জুল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 অফ আর্গ। এবারে কিছু বিগার ইউনিটস আছে উজ্জয়িনী, কিলোজুল, মেগাজুল, গিগাজুল, এগুলো হচ্ছে বিগার ইউনিটস অফ ওয়ার্ক। যদি আমাকে বলে কিলোজুল তাহলে এর রিপ্রেজেন্টেশনটা হচ্ছে স্মল কে ক্যাপিটাল জে। যদি আমাকে বলা হয় মেগাজুল তাহলে এর রিপ্রেজেন্টেশনটা হচ্ছে ক্যাপিটাল এম ক্যাপিটাল জে। আর যদি আমাকে বলে গিগাজুল তাহলে এর রিপ্রেজেন্টেশন হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল জে। কিলো মিনস 10 টু দি পাওয়ার 3, তোমার মেগা মিনস 10 টু দি পাওয়ার 6, গিগা মিনস 10 টু দি পাওয়ার 9। তাহলে পরে আমি যদি ম্যাথামেটিক্যাল ভ্যালুগুলো লিখি তাহলে 1 কিলোজুল উইল বি ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3 জুলস। যদি আমি 1 মেগাজুল বলি, 1 মেগা মিনস 10 টু দি পাওয়ার 6, তাহলে এটা কত হবে 10 টু দি পাওয়ার 6 জুলস। আর যদি আমি গিগাজুল বলি, গিগা মিনস 10 টু দি পাওয়ার 9, তাহলে 1 গিগাজুল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 9 জুলস। এই তিনটে রিলেশন একটু মনে রেখো, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এছাড়া আরেকটা টাইপ অফ ওয়ার্কের ইউনিট আমরা পাই উজ্জয়িনী, যেটা তোমাদের এখানে পড়তে হবে না, যেটা আউট অফ তোমার সিলেবাস, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক। কারণ ফোর্সের অ্যাবসোলিউট ইউনিট হচ্ছে নিউটন অ্যান্ড ডাইন, কিন্তু ফোর্সের একটা গ্র্যাভিটেশনাল ইউনিট আছে, যে গ্র্যাভিটেশনাল ইউনিটটা হচ্ছে আমাদের কিলোগ্রাম ফোর্স, গ্রাম ফোর্স, যেটা আমরা টর্কের কেসে গ্র্যাভিটেশনাল ইউনিট পড়েছিলাম। কিন্তু তোমাদের এখানে গ্র্যাভিটেশনাল ইউনিটস যেহেতু নেই, সেই কারণের জন্য গ্র্যাভিটেশনাল ইউনিটসটাকে আমি আপাতত স্কিপ করছি। পরে তোমাকে লাস্টে আমি একটু বলে দেবো যে গ্র্যাভিটেশনাল ইউনিট যদি কখনো আসে কিভাবে আমরা এটাকে চেঞ্জ করে নেব। এরপর আমরা যে পার্টটাতে চলে আসবো উজ্জয়িনী, সেটা হচ্ছে পাওয়ার। ওয়ার্ক ডান যখন আমরা ডিফাইন করেছি তখন দেখো কোনো কন্ডিশনে আমরা কিন্তু উজ্জয়িনী টাইম নিয়ে কোনো ডিসকাশনের মধ্যেই যাইনি। আমরা শুধু কনসিডার করেছি ফোর্স, ডিসপ্লেসমেন্ট আর অ্যাঙ্গেল বিটুইন দ্য অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি। যেই মোমেন্টে টাইম এই ওয়ার্ক ডানের মধ্যে ইন্ট্রোডিউসড হবে, সঙ্গে সঙ্গে আমার কাছে টার্মিনোলজিটা চেঞ্জ হয়ে যাবে পাওয়ার। ধরো দুজন লোক আছে, দুজনেই সাপোজ 50 জুল ওয়ার্ক পারফর্ম করছে। একজন 50 জুল ওয়ার্ক পারফর্ম করছে সে 10 সেকেন্ডে, আরেকজন ধরো 50 জুলস অফ ওয়ার্ক পারফর্ম করছে 15 সেকেন্ডসে। তাহলে আমাকে যদি পাওয়ারকে ডিফাইন করতে বলা হয় এই দুজন লোকের মধ্যে কার পাওয়ার বেশি, তাহলে আমি কি বলবো? আমি বলবো যে এই দুজনের মধ্যে যে 50 জুলস অফ ওয়ার্ক তোমার লেসার টাইমে পারফর্ম করছে তার পাওয়ার বেশি। তার মানে আমার এই এক্সাম্পল থেকে একটা যে ক্যালকুলেশন এলো সেটা হচ্ছে পাওয়ার ক্যালকুলেশনের সময়তে আমাকে টোটাল ওয়ার্ক ডানটা যেরকম কনসিডার করতে হবে, সেরকম টাইম টেকেন টু পারফর্ম দ্য ওয়ার্ক ডান সেটাকেও আমাকে কনসিডার করতে হবে। এবং এই দুটো ফ্যাক্টর থেকে আমাকে ফাইনালি ক্যালকুলেট করতে হবে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান ইন ইউনিট টাইম। যে এজেন্সি মিনস একজন এক্সটার্নাল এজেন্সি, সেটা একটা লিভিং সাবস্টেন্স হতে পারে,
একটা নন লিভিং সাবস্টেন্স হতে পারে। যে এজেন্সি পার ইউনিট টাইমে গ্রেটার অ্যামাউন্ট অফ ওয়ার্ক পারফর্ম করবে তার পাওয়ার বেশি হবে। এই যে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, এইটাকেই আমরা বলি দিস ইজ দ্য রেট অফ ডুইং ওয়ার্ক। রেট অফ ডুইং ওয়ার্ক মানে যা ওয়ার্ক ডান ইন ইউনিট টাইম অর ওয়ার্ক ডান পার ইউনিট টাইম সেম। তাহলে আমাকে যদি ডেফিনেশন লিখতে বলে তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি দুরকমভাবে, পাওয়ার ইজ ডিফাইন্ড অ্যাজ ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, এটা তুমি বলতে পারো। অর অল্টারনেটলি তুমি এটা বলতে পারো রেট অফ ডুইং ওয়ার্ক ইজ সেড টু বি পাওয়ার। রেট অফ ডুইং ওয়ার্ক মানে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। তাহলে পাওয়ার দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল এজেন্ট, টাইম টেকেন বাই দ্য এক্সটার্নাল এজেন্ট টু পারফর্ম দ্য ওয়ার্ক। এই অবধি ক্লিয়ার উজ্জয়িনী? হ্যাঁ স্যার। তাহলে আমাকে যদি বলা হয় যে এক্সপ্রেস পাওয়ার ম্যাথামেটিক্যালি, তাহলে আমি কনসিডার করছি সাপোজ ইফ ডাব্লু ইজ দ্য ওয়ার্ক ডান by an external agent in time t, the power is given by, আমাদের ম্যাথামেটিক্যাল ফর্মটা কি দাঁড়াবে? পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম টেকেন। তাহলে আমি যদি এটাকে ম্যাথামেটিক্যালি এবার লিখি তাহলে আমার কাছে এক্সপ্রেশনটা আসবে P ইজ ইকুয়াল টু ডাব্লু বাই টি। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ পাওয়ার, ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। দেখো ক্লিয়ার? তাহলে পাওয়ারকে দেখো তুমি যদি টাইম দিয়ে মাল্টিপ্লাই করো উজ্জয়িনী, তাহলে তুমি কিন্তু পাবে হচ্ছে দ্য করেসপন্ডিং ওয়ার্ক ডান। এই অবধি ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। এবারে এই পাওয়ারকে আমরা রিলেট করাতে পারি উইথ ফোর্স। তাহলে আমরা যেটা নেক্সট করব সেটা হচ্ছে রিলেশন অফ পাওয়ার উইথ ফোর্স। রিলেশন অফ পাওয়ার উইথ ফোর্স কিভাবে রিলেট করব? আমরা ওয়ার্ক ডানকে ফোর্সের টার্মে নিয়ে যাব। আমরা কনসিডার করলাম সাপোজ একটা আমাদের সব কিছুই কনস্ট্যান্ট ফোর্স নিয়ে কাজ। তাহলে আমি কনসিডার করছি লেট এ কনস্ট্যান্ট ফোর্স এফ বি অ্যাপ্লাইড অন এ বডি অ্যান্ড দ্য বডি ইজ ডিসপ্লেসড, আমি কনসিডার করে নিচ্ছি ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। তাহলে বডি ইজ ডিসপ্লেসড বাই অ্যান অ্যামাউন্ট এস ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। তাহলে আমার কাছে ওয়ার্ক ডানের স্ট্রেট ফরওয়ার্ড ইকুয়েশন রয়েছে উজ্জয়িনী, ডাব্লু ইজ ইকুয়াল টু এফ টাইমস এস। এই এক্সপ্রেশনটা পাওয়ারের এক্সপ্রেশনে পুট করে দাও। পাওয়ার হচ্ছে রেট অফ ডুইং ওয়ার্ক, তাহলে সো পাওয়ার উইল বি ইজ ইকুয়াল টু পি মিনস ডাব্লু বাই টি। তাহলে এবার যদি তুমি ডাব্লুর জায়গাতে এফ ইন্টু এস বাই টি পুট করো, করে আমরা এই ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করব। কিভাবে রিঅ্যারেঞ্জ করব? আমরা এই টোটাল কেসে তুমি যখন ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট এই পার্টগুলো ডিসকাস করেছি, যখন পড়েছিলে তখন তুমি একটা টার্মিনোলজি পেয়েছিলে মনে পড়ে, অ্যাভারেজ ভেলোসিটি উজ্জয়িনী? হ্যাঁ স্যার। আচ্ছা, অ্যাভারেজ ভেলোসিটিটা আমাদের সব সময়তে নেওয়াটা হচ্ছে সেফ। কেন সেফ? তার কারণ হচ্ছে আমরা যখন নর্মাল ভেলোসিটি বলি, ইউনিফর্ম ভেলোসিটি বলি, সেখানে আমরা বলি যে ভেলোসিটির ম্যাগনিটিউড আর ডাইরেকশন কনস্ট্যান্ট থাকে। কিন্তু রিয়েলিটিতে এটা কিন্তু অলমোস্ট ইম্পসিবল। হয়তো কিছু শর্ট টাইমের জন্য তুমি এটা পেতে পারো, কিন্তু তুমি যদি একটা ওভার এ লং টাইম তুমি যদি একটা কোনো মুভিং অবজেক্টের ভেলোসিটিকে তুমি যদি অবজার্ভ করো, তুমি কিন্তু দেখবে ওর ভেলোসিটি ভ্যারি করছে। তো অ্যাভারেজ ভ্যালু নেওয়া মানে
আমরা ভেলোসিটির একটা কনস্ট্যান্ট ভ্যালুকে ট্রিট করি। তাহলে আমরা এই লজিকটাকে এখানে কাজে লাগাবো। এই ইকুয়েশনটাকে কিভাবে রিঅ্যারেঞ্জ করব উজ্জয়িনী? আমরা ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করব এইভাবে, এফ মাল্টিপ্লাইড বাই এস বাই টি। এস মিনস ডিসপ্লেসমেন্ট, টি মিনস টাইম। ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম, দ্যাট ইজ ইওর ভেলোসিটি। তাহলে আমরা যদি ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইমকে আমরা যদি অ্যাভারেজ ভেলোসিটি বলি, তাতেও কোনো প্রবলেম কিচ্ছু নেই। তাহলে আমাদের এই ইকুয়েশনটাকে আমরা যদি ম্যাথামেটিক্যাল ফর্মে লিখি, তাহলে আলটিমেটলি আমার ইকুয়েশনটা কি দাঁড়ালো দেখো, পি ইজ ইকুয়াল টু এফ ইন্টু ভি। আমার এখানে কি বলবো, হোয়ার ভি ইজ ইকুয়াল টু এস বাই টি, হুইচ ক্যান বি কনসিডার্ড অ্যাজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য বডি। তাহলে আমি পাওয়ারকে কিভাবে ডিফাইন করলাম, অ্যাজ এ প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ভেলোসিটি। তাহলে আমার কন্ডিশন, আমার টার্গেটটা কী ছিল, টাস্ক কী ছিল, যে টু রিলেট পাওয়ার উইথ দ্য ফোর্স। তাহলে আমরা সেই রিলেশনটা পেলাম, পাওয়ার ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ভেলোসিটি। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার ওয়ার্ক ডান ইজ এ স্কেলার কোয়ান্টিটি, টাইম স্কেলার কোয়ান্টিটি। তাহলে পরে মনে রাখবে পাওয়ার ইজ অলসো এ স্কেলার কোয়ান্টিটি। এবার এখানে তোমার একটা জিনিস মনে হতে পারে, সেটা হচ্ছে যে এই যে ইকুয়েশনটা আমি লিখলাম আলটিমেটলি ডাব্লু বাই টি থেকে ফোর্স ইন্টু ভেলোসিটি, ফোর্স ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি। তাহলে দুটো ভেক্টর কোয়ান্টিটি থেকে আমরা স্কেলার পাচ্ছি। কেন? কারণ আমি তোমাকে বলেছিলাম যে ভেক্টরের দুটো টাইপের প্রোডাক্ট হয়, একটা হচ্ছে স্কেলার, মানে যে প্রোডাক্ট থেকে আমরা স্কেলার রেজাল্ট পাই, আর আরেকটা হচ্ছে যে প্রোডাক্ট থেকে আমরা ভেক্টর পাই। তো আমাদের এই প্রোডাক্টটা বেসিক্যালি স্কেলার প্রোডাক্ট, তাই জন্য আমরা পাওয়ার হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, ম্যাগনিটিউড আছে, এর কোনো ডাইরেকশন নেই। এবারে আমরা পাওয়ারকে ডিফাইন করলাম। নেক্সট আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে ইউনিটস অফ পাওয়ার। এসআই সিস্টেমে ওয়ার্কের ইউনিট ছিল জুল, টাইমের ইউনিট তো সমস্ত সিস্টেমে, মেজারিং সিস্টেমে হচ্ছে সেকেন্ড, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে আমাকে যখন ইউনিট অফ এ পাওয়ার ক্যালকুলেট করতে হবে, আমাকে বেসিক্যালি কি ক্যালকুলেট করতে হবে, ইউনিট অফ ওয়ার্ক ডিভাইডেড বাই ইউনিট অফ টাইম। তাহলে আমি যদি প্রথমে এসআই সিস্টেমে যাই উজ্জয়িনী, তাহলে আমার এটা হওয়া উচিত জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড মানে যা, ওয়াট মানে হচ্ছে তাই, সেম জিনিস, অর ওয়াট, যেটাকে আমরা ক্যাপিটাল ডাব্লু দিয়ে ডিনোট করি। তাহলে 1 ওয়াট আমাকে যদি ডিফাইন করতে বলে, তাহলে আমি কি করব, আমি এই ইউনিট অফ পাওয়ার বলার সময় কিন্তু উজ্জয়িনী ফোর্স আর ভেলোসিটির টার্ম দিয়ে ডিফাইন করব না, আমি ডাব্লু আর টি এর টার্মে 1 ওয়াটকে ডিফাইন করব। তাহলে কন্ডিশনটা কি হবে, ইফ W is equal to 1 joule and time is equal to 1 second, এই যদি আমার কন্ডিশন হয়, দেন পাওয়ার উইল বি ইকুয়াল টু 1 ওয়াট, যেটাকে আমরা ক্যাপিটাল ডাব্লু দিয়ে ডিনোট করি। তাহলে এখান থেকে আমি কি স্টেটমেন্ট পাবো, এখানে স্টেটমেন্টটা এটা হচ্ছে যে এক্সটার্নাল এজেন্টের পাওয়ারকে আমি 1 ওয়াট বলছি, সেটা কখন স্যাটিসফাইড হবে, ইফ দ্যাট এক্সটার্নাল এজেন্ট ক্যান ডু 1 জুল অফ ওয়ার্ক ইন 1 সেকেন্ড। তাহলে আমি যদি তোমার ইন ওয়ার্ডস এটার যদি 1 জুলকে ডিফাইন করতে চাই, তাহলে আমি কি বলবো, আমি বলবো হোয়েন 1 joule of work is done by an external agent in 1 second, then power of the agent is said to be 1 watt. তাহলে পরে আমার কাছে এক্সপ্রেশনটা কি আসবে, আমার কাছে এক্সপ্রেশনটা হবে 1 watt
ইজ ইকুয়াল টু 1 জুল ডিভাইডেড বাই 1 সেকেন্ড। তার মানে 1 ওয়াটকে উজ্জয়িনী তুমি লিখতে পারো 1 জুল পার সেকেন্ড। সেম জিনিস, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। তাহলে 1 ওয়াটের ডেফিনেশন তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে ঠিক যেরকমভাবে আমরা বিগার ইউনিটস অফ ওয়ার্ককে ডিফাইন করেছিলাম, ঠিক একই রকমভাবে বিগার ইউনিটস অফ পাওয়ার তাহলে কি হবে, একটা হচ্ছে কিলোওয়াট, যেটাকে আমরা কিলোওয়াট কিলোজুল যখনই হবে উজ্জয়িনী সিম্বলটা বা রিপ্রেজেন্টেশনটা মনে রাখবে, কে হবে স্মল, তারপরে জুল হলে জে ডাব্লু, তোমাকে বলে যেটা ক্যাপিটাল, যদি আমার কিলো ওয়াট হয় তাহলে ডাব্লুটা ক্যাপিটাল, কিন্তু কেটা হবে স্মল। তাহলে কিলোওয়াট একটা, নেক্সট হচ্ছে মেগাওয়াট, মেগাওয়াট হচ্ছে ক্যাপিটাল এম ক্যাপিটাল ডাব্লু, আর কি পেয়েছিলাম গিগাওয়াট, গিগাজুল পেয়েছিলাম, সেরকমভাবে আমরা এখানে পাচ্ছি গিগাওয়াট। তাহলে যে ভ্যালুগুলো আমরা পেয়েছিলাম 1 কিলো মিনস 10 টু দি পাওয়ার 3, 1 মেগা মিনস 10 টু দি পাওয়ার 6, আর 1 গিগা মিনস 10 টু দি পাওয়ার 9। তাহলে আমি এই পার্টটাকে কপি করে নিই টাইমটা সেভ করার জন্য। কি হলো, তাহলে আমার এটা হয়ে যাবে 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3 ওয়াট, 1 মেগাওয়াট ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 ওয়াট, 1 গিগাওয়াট ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 9 ওয়াট। ঠিক আছে তো উজ্জয়িনী, এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা ছাড়া আর একটা ইউনিট যেটা আমাদের কমার্শিয়াল ইউনিটে ইউজ করা হয়, সেটার নাম হচ্ছে হর্স পাওয়ার। এই ইউনিটের নাম শুনেছো উজ্জয়িনী? হ্যাঁ স্যার। এইচপি বলে। দেখবে এই হর্স পাওয়ার হচ্ছে ইঞ্জিনের পাওয়ারকে ডিফাইন করতে ম্যাক্সিমাম কেসে ইউজ করা হয়। এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা বিগার কমার্শিয়াল ইউনিট অফ পাওয়ার, এবং এটা মেন ইউজ হয় অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পার্টে, যেখানে বড় বড় মোটর পাম্প ভেরিয়াস হেভি ডিউটি মোটরস হয়, সেখানে সবসময় মোটরের পাওয়ারকে হর্স পাওয়ারের টার্মে বলা হয়, সেখানে কিন্তু ওয়াটের টার্মে কিন্তু মোটরের পাওয়ারকে বা গাড়ির ইঞ্জিনের পাওয়ারকে কিন্তু মোটরের টার্মে কখনো বলা হয় না। এবার এই হর্স পাওয়ারটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে এফপিএস ইউনিট, ফুট পাউন্ড সেকেন্ড বলে একটা আমাদের মেজারিং সিস্টেম ছিল, এখনও আছে, কিন্তু সেটা এখন একমাত্র ইংল্যান্ডেই ইউজ হয় এবং যেটা অলমোস্ট অবসিলেট। সেই মেজারিং সিস্টেমে হর্স পাওয়ার ইউনিটকে ডিফাইন করা যায়, সেখানে একটা সার্টেন 550 ফুট পাউন্ড অফ ওয়ার্ক পারফর্ম করতে হয় 1 সেকেন্ডে। তো আমাদের ওই পার্টটা জানার দরকার নেই, কিন্তু আমাকে যেটা মনে রাখতে হবে, আমি এফপিএস ইউনিটে তো ক্যালকুলেশন করছি না, আমি ক্যালকুলেশন করছি আইদার ইন সিজিএস ইউনিট অর ইন এসআই ইউনিট। তাহলে পরে আমাকে হর্স পাওয়ার এটাকে কনভার্ট করতে হবে আইদার ইনটু ওয়াট অর ইনটু কিলোওয়াট। যদি ধরো 1000 হর্স পাওয়ার 500 হর্স পাওয়ার যদি লার্জ কোয়ান্টিটি হয়, তখন আমাকে কিলোওয়াটে ওটা কনভার্ট করে নিতে হবে। জেনারেলি আমার যে রিলেশনটা এক্সিস্ট করে উজ্জয়িনী, সেটা হচ্ছে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট। এটা এক্স্যাক্টলি 746 ওয়াট নয়, 745.89 একটা তোমার কন্টিনিউয়াস তোমার ডেসিমাল নাম্বার আছে, সেটা যেটা আমরা ফর মানে তোমার সিম্পলিসিটি অফ ক্যালকুলেশন এটা কনসিডার করে নেওয়া হয়েছে, দ্যাট ইজ ইকুয়াল টু 746 ওয়াট। এই জন্য ইন জেনারেলি এখানে সবসময় এরকম একটা টার্মিনোলজি ইউজ করা হয় অ্যাপ্রক্স। এটা কিন্তু এক্স্যাক্টলি 746 ওয়াট নয়, কিন্তু অ্যাপ্রক্সিমেট তুমি তোমার এখানে না ইউজ করলেও কোনো অসুবিধা নেই। তো 746 ওয়াটকে যদি আমাকে কিলোওয়াটে কনভার্ট করতে হয়, তাহলে 746কে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 746কে যদি আমি 1000 দিয়ে ডিভাইড করি উজ্জয়িনী, তাহলে পরে আমার ইউনিটটা হবে মানে ভ্যালুটা হবে 0.746 আর ইউনিট হয়ে যাবে কিলোওয়াট। তাহলে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু
746 ওয়াট অর 0.746 কিলোওয়াট। এই রিলেশনটা মনে রেখো। যদি স্মলার ইউনিটস অফ পাওয়ার হয়, এ তো বিগার ইউনিটস অফ পাওয়ারে আমরা এরকম পেলাম, যদি স্মলার ইউনিটস অফ পাওয়ার হয় তাহলে পরে আমরা কি কি ইউনিট পেতে পারি? একটা ইউনিটের নাম হচ্ছে মিলিওয়াট। যখন মিলিওয়াট লেখা হবে উজ্জয়িনী, মেগাওয়াটের এমটা ক্যাপিটাল, মিলিওয়াটের এমটা কিন্তু স্মল। স্মল এম ক্যাপিটাল ডাব্লু মিন্স মিলিওয়াট। সিম্বল দিলে এটা কিন্তু ভালো করে খেয়াল রেখো, ক্যাপিটাল এম ক্যাপিটাল ডাব্লু মিন্স মেগা, স্মল এম ক্যাপিটাল ডাব্লু মিন্স মিলি। মিলিওয়াট এটা। আর আরেকটা ইউনিটের নাম হচ্ছে মাইক্রোওয়াট, যেটাকে আমরা এইভাবে ডিফাইন করি। এই সিম্বলটার নাম জানো উজ্জয়িনী? এই সিম্বলটা ইউ এর মতো দেখতে, এই সিম্বলটার কি নাম জানো? কখনো শুনেছো বা দেখেছো এরকম সিম্বল? মাইক্রোমিটার না সামথিং। না, মাইক্রোমিটারের কেসে সিম্বলটা ইউজ করে, কিন্তু সিম্বলটার একটা নাম আছে। নামটা জানো যেটা দিয়ে প্রোনাউন্স করি? না স্যার। এটাকে বলে মিউ। মিউ, এই সিম্বলটার নাম হচ্ছে মিউ। মিউ ডাব্লু। মিউ মিন্স মাইক্রো। মাইক্রো, যদি তুমি 1 মাইক্রোকে 10 এর পাওয়ারে রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে 1 মাইক্রো ইজ ইকুয়াল টু কত হবে উজ্জয়িনী? বলতে পারো? আচ্ছা, প্রথমে আমরা 1 মিলিওয়াট নিয়ে স্টার্ট করি। যদি আমি মিলিওয়াটকে ওয়াটে কনভার্ট করি, তাহলে 1 মিলি ইজ ইকুয়াল টু 10 এর পাওয়ার কত হলে ওয়াটে কনভার্ট করতে পারবো? স্যার মিলিটা 10 to the power 3 -3। -3, হ্যাঁ কারেক্ট, 10 টু দি পাওয়ার -3 ওয়াট। আর যদি মাইক্রো হয় উজ্জয়িনী, তাহলে মাইক্রোর সাথে কি তুমি রিলেশনটা জানো? মাইক্রোমিটার হলে তুমি 10 টু দি পাওয়ার কত লেখো, কত মিটার লেখো? 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু, স্যার 1 micrometer 10 to the power -6। ভেরি গুড। মাইক্রো মিন্স 10 টু দি পাওয়ার -6, তাহলে 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -6 ওয়াট। সরি, মাইক্রোওয়াট ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -6 ওয়াট। ক্লিয়ার উজ্জয়িনী? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো আমরা এসআই সিস্টেম নিয়ে কাজ করলাম। যদি সিজিএস সিস্টেমে যাও উজ্জয়িনী, তাহলে পরে এর কোনো শর্ট ফর্ম নেই, আর্ক পার সেকেন্ড। তাহলে আমরা যদি আগের ডেফিনেশনটাকেই ফলো করে, আমি এই পার্টটাকে একটু কপি করে নিই আমার টাইমটাকে সেভ করার জন্য, তাহলে আমার এখানে কি কি চেঞ্জেস হবে? এই 1 জুল অফ ওয়ার্ক ডানটা হয়ে যাবে 1 আর্ক অফ ওয়ার্ক ডান, টাইম হয়ে যাবে 1 সেকেন্ড, আর পাওয়ার হয়ে যাবে 1 আর্ক পার সেকেন্ড। তার মানে যদি একজন এক্সটার্নাল এজেন্ট 1 আর্ক অফ ওয়ার্ককে পারফর্ম করেন ইন 1 সেকেন্ডে, তাহলে ওই এজেন্টের পাওয়ার হবে 1 আর্ক পার সেকেন্ড। এবার এটা কেন বললাম? কারণ 1 ওয়াট থেকে আমাকে আর্ক পার সেকেন্ডে যদি কখনো কনভার্ট করতে বলে উজ্জয়িনী, তাহলে কি হবে? আমার কাছে রিলেশনটা কি আছে? আমার কাছে রিলেশনটা রয়েছে হচ্ছে 1 ওয়াট ইজ ইকুয়াল টু 1 জুল ডিভাইডেড বাই 1 সেকেন্ড। একটু আগে আমরা 1 জুল ইজ ইকুয়াল টু দেখেছি 10 টু দি পাওয়ার 7 অফ আর্ক, আর আমার 1 সেকেন্ড যা ছিল তাই। তাহলে আর্ক পার সেকেন্ড এটাই হচ্ছে আমার সিজিএস ইউনিট অফ পাওয়ার। তাহলে পরে আমরা আলটিমেটলি কি পেলাম? 1 ওয়াট ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্ক, এই সরি 10 টু দি পাওয়ার 7 আর্ক পার সেকেন্ড। ঠিক আছে উজ্জয়িনী, এই পার্টটা?
উজ্জয়িনী, এটা ক্লিয়ার তো রিলেশনটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আমরা চলে আসব এনার্জিতে। পাওয়ার খুব ছোট, পাওয়ারে খুব বেশি আমাদের এখানে পড়ার মতো কোনো কিছু নেই। এইবার যেটা আমরা করব উজ্জয়িনী, সেটা হচ্ছে এনার্জি। এটা কিন্তু একটা ভাস্ট পার্ট। এনার্জি পার্টে আমরা এই এনার্জি ওয়ার্ডটা কমনলি আমাদের এভরিডে লাইফে ইউজ করি। আমরা এনার্জিকে অ্যাকচুয়ালি কি বলতে পারি? যে কোনো বডি যে ওয়ার্ক পারফর্ম করতে পারে সে এনার্জিকে পজেস করে। তার মানে আমরা রাফলি বলতে পারি এনি বডি হু ক্যান ডু এ সার্টেন অ্যামাউন্ট অফ ওয়ার্ক অলওয়েজ পজেসেস এ সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি। তাহলে ওয়ার্ক আর এনার্জি এটা হচ্ছে কিন্তু একজন আরেকজনের সাথে ডাইরেক্টলি রিলেটেড। আমরা পাওয়ারকে ডিফাইন করেছি ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, রেট অফ ডুইং ওয়ার্ক, আর এনার্জি হবে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। তাহলে একটা বডির যে ক্যাপাসিটি অফ ডুইং সাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক, দ্যাট ইজ দ্য এনার্জি পজেসড বাই দ্য বডি। তাহলে পরে আমাকে যদি এনার্জিকে ডিফাইন করতে হয় তাহলে আমি কি বলবো? আমি বলবো এনার্জি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য capacity of the body to do some amount of or to do a definite amount of work. যখন একটা বডি ওয়ার্ক পারফর্ম করবে উজ্জয়িনী, ওর এনার্জি ডিক্রিজ করতে থাকবে। কিন্তু যদি বডির উপর ওয়ার্ক পারফর্ম করা হয় তাহলে বডির এনার্জি ইনক্রিজ করবে। তার মানে ট্রান্সফার অফ এনার্জি হতে থাকবে every time when there is a certain amount of work done. এবার যদি আমি যদি চিন্তা করতে চাই যে ওয়ার্ক ডান বাই এ বডি ইজ মানে ইকুইভ্যালেন্ট টু ডিক্রিজ ইন এনার্জি, তাহলে তুমি চিন্তা করে দেখো, তুমি যখন স্টেয়ার কেস দিয়ে উপরে ওঠো তোমার আস্তে আস্তে এনার্জি ডিক্রিজ করতে থাকে। তো আমরা যতটা ডিস্টেন্স একটা স্ট্রেট পাথে মুভ করতে পারি, হরাইজেন্টাল সারফেসের উপর দিয়ে মুভ করতে পারি অ্যাট এ স্ট্রেচ উইদাউট টেকিং এনি ব্রেক, আমরা কি স্টেয়ার কেস দিয়ে যখন উপরে উঠি তখন কি আমরা সেমভাবে একদম কন্টিনিউ হেঁটে যেতে পারি? পারি না। আমরা কিন্তু একটা সার্টেন টাইম বাদে আমাদের কিন্তু একটু রেস্ট নিতে হয়। এখানে তুমি ওয়ার্ক পারফর্ম করছো, এখানে তুমি বডি, তাহলে পরে তোমার যেই মোমেন্টে তুমি নিজে ওয়ার্ক পারফর্ম করছো তোমার নিজের মধ্যে স্টোরড এনার্জি কিন্তু ডিক্রিজ করছে। আবার তুমি যদি আরেকটা সিম্পল এক্সাম্পল ধরো ক্যারাম খেলা হচ্ছে, তুমি ক্যারাম খেলা দেখেছো, যখন স্ট্রাইকারটা দিয়ে ক্যারামের একটা কোনো কয়েনকে হিট করা হচ্ছে, কয়েনটা আগে রেস্টে ছিল, কয়েনটা মুভ করা শুরু করলো। তাহলে যেই মোমেন্টে স্ট্রাইকারটা গিয়ে ওই ক্যারাম কয়েনকে হিট করলো তখন ওয়ার্ক কে পারফর্ম করলো? স্ট্রাইকার। কার উপর পারফর্ম করলো? অন দ্য কয়েন। তার মানে স্ট্রাইকারের থেকে কয়েনের মধ্যে এনার্জিটা ট্রান্সফার্ড হলো। এই জন্য ক্যারাম কয়েনটা যেটা রেস্টে ছিল স্ট্রাইকারটা গিয়ে ওকে স্ট্রাইক করার পর ও কিন্তু রেস্ট থেকে মোশানে চলে গেল। তাহলে এই পার্টে আমি এখান থেকে একটা সিম্পল লজিককে ড্র করতে পারি উজ্জয়িনী, যে টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই এ বডি ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু ইটস এনার্জি। আমরা দেখব এক্স্যাক্টলি যতটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক একটা বডি পারফর্ম করবে ঠিক ততটা অ্যামাউন্ট অফ এনার্জি ও লুজ করবে। তার মানে আমরা এটা মনে রাখব যে দ্য টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই এ বডি ইজ নিউমেরিক্যালি ইকুয়াল। কেন আমি এখানে নিউমেরিক্যালি ইকুয়াল টার্মটা বলছি? তার কারণ হচ্ছে আমরা ভ্যালুটাকে কনসিডার করব। পজিটিভ নেগেটিভ সেন্স আমাদের পরে আসবে, কিন্তু আমরা ভ্যালুটাকে কনসিডার করব। অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য এনার্জি, মানে এনার্জির শুধু নিউমেরিক্যাল ভ্যালুটা নেব আর কিছু নয়। তাহলে ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য
এনার্জি অফ দ্য বডি। এই নিউমেরিক্যালি ইকুয়ালটা এখানে আমরা দেখব ওয়ার্ক ডান আর এনার্জির ইউনিট সেম, কিন্তু অনেক কেসে দেখা যায় যেখানে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির নিউমেরিক্যাল ভ্যালু সেম বাট দেয়ার ইউনিটস আর ডিফারেন্ট। তাহলে আমি যখন নিউমেরিক্যালি ইকুয়াল এই টার্মিনোলজিটা ইউজ করব, তার মানে আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি আমি শুধুমাত্র সেকেন্ড কোয়ান্টিটির নিউমেরিক্যাল ভ্যালুটাকে কনসিডার করব, সেকেন্ড কোয়ান্টিটির ইউনিটকে কনসিডার করব না, ইউনিট হবে ফার্স্ট কোয়ান্টিটি। এই জন্য আমরা নিউমেরিক্যালি ইকুয়াল এই টার্মটা ইউজ করে থাকি। দেখো এই স্টেটমেন্টটা ক্লিয়ার উজ্জয়িনী? হ্যাঁ স্যার। এবারে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ইজ এনার্জি, তাহলে ওয়ার্ক যেরকম স্কেলার কোয়ান্টিটি, এনার্জি ইজ অলসো এ স্কেলার কোয়ান্টিটি। আমরা এনার্জির ডিটেল পার্টে যাওয়ার আগে আমি প্রথমে ইউনিটস অফ এনার্জিটাকে আগে জেনে নিই, যে ইউনিটসগুলো কি কি। এখানে কমার্শিয়াল ইউনিট আমাদেরকে জানতে হবে উজ্জয়িনী। আমরা যেরকম জুল আর্গ দেখেছি, এসআই সিস্টেমে ওয়ার্কের ইউনিট জুল, সিজিএস সিস্টেমে ওয়ার্কের ইউনিট আর্গ, ঠিক একই লজিকে এনার্জিরও এসআই সিস্টেমে ইউনিট হচ্ছে জুল, সিজিএস সিস্টেমে ইউনিট হচ্ছে আর্গ। তাহলে পরে আমরা কি বলবো? লাইক ওয়ার্ক দ্য এসআই অ্যান্ড সিজিএস ইউনিটস অফ এনার্জি আর জুল অ্যান্ড আর্ক। এই অবধি গেল। কিন্তু চেঞ্জটা কখন হবে? চেঞ্জ হচ্ছে যেই মোমেন্টে আমি কনসিডার করব কমার্শিয়াল ইউনিটস অফ এনার্জি, এইখানে চেঞ্জটা করবে। এবারে যেটা হয় উজ্জয়িনী, এই যে জুল, এই এসআই ইউনিটটা হচ্ছে ভেরি স্মল টু মেজার লার্জ কোয়ান্টিটি অফ এনার্জি। তাহলে বিগার ইউনিট যেটা আমাদের কমার্শিয়ালি তো লার্জ স্কেলে আমার এনার্জি লাগছে, তাহলে পরে আমার বিগার ইউনিটস অফ এনার্জি যেটাকে আমি কমার্শিয়ালে ইউজ করব, সেখানে আমরা জুল নিয়ে কাজ করব না। কমার্শিয়ালি আমাদের বিগার ইউনিটস হচ্ছে ওয়াট আওয়ার অ্যান্ড কিলো ওয়াট আওয়ার। তাহলে পরে আমরা কি বলতে পারি? আমরা এটা বলবো যে দ্য বিগার ইউনিটস অফ এনার্জি ইউজড কমার্শিয়ালি আর ওয়াট আওয়ার, যেটাকে আমরা সিম্বলিক্যালি লিখি ক্যাপিটাল ডাব্লু স্মল এইচ, অ্যান্ড কিলোওয়াট আওয়ার, যার রিপ্রেজেন্টেশন হচ্ছে স্মল কে ক্যাপিটাল ডাব্লু স্মল এইচ। এই কিলোওয়াট আওয়ারের উপর ডিপেন্ড করে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটির বিল জেনারেটেড হয়। আমি বলে দিচ্ছি তোমার ব্যাপারটা কীরকমভাবে হয়। প্রথম কথা হচ্ছে 1 ওয়াট আওয়ার আর 1 কিলোওয়াট আওয়ার, এটা বেসিক্যালি কি? ধরো তোমার কাছে একটা অ্যাপ্লায়েন্স আছে, একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, যার পাওয়ারের রেটিং হচ্ছে 1 ওয়াট। তুমি এই অ্যাপ্লায়েন্সটাকে কন্টিনিউয়াসলি 1 আওয়ার ধরে অপারেট করলে বা 1 আওয়ার ধরে ওকে ইউজ করলে, তাহলে এই 1 আওয়ারে 1 ওয়াটের এই যে অ্যাপারেটাসটা বা অ্যাপ্লায়েন্সটা, সে যে অ্যামাউন্ট অফ এনার্জিকে স্পেন্ড করলো, সেই অ্যামাউন্ট অফ এনার্জিকে আমরা বলবো হচ্ছে 1 ওয়াট আওয়ার। যদি এরকম কোনো ইনস্ট্রুমেন্ট হয় যে এনার্জি প্রডিউস করছে, তাহলে 1 ওয়াটের কোনো মেশিন 1 আওয়ার কন্টিনিউয়াসলি রান করে যে অ্যামাউন্ট অফ এনার্জিকে প্রডিউস করে, দ্যাট ইজ অলসো ইকুয়াল টু 1 ওয়াট আওয়ার। তাহলে পরে আমাকে যদি 1 ওয়াট আওয়ারের ডেফিনেশন বলা হয়, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ 1 ওয়াট আওয়ার, তাহলে আমি কি বলবো? আমি বলবো 1 ওয়াট আওয়ার ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি spent
অর প্রডিউসড বাই এ সোর্স, এখানে সোর্স মানে যে কোনো একটা অ্যাপারেটাস, বাই এ সোর্স, এটা অ্যাপারেটাস হতে পারে, একটা এক্সটার্নাল, অ্যাকচুয়ালি এটা যেহেতু কমার্শিয়াল পার্ট তাই জন্য এটা সবসময় আমরা অ্যাপারেটাস বা সোর্স হিসাবেই দেখব, এখানে কোনো লিভিং সাবস্টেন্সকে আমরা এখানে কনসিডারেশনের মধ্যে আনবো না। তাহলে 1 ওয়াট আওয়ার হলো কি, ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি স্পেন্ট অর প্রডিউসড বাই এ সোর্স অফ পাওয়ার 1 ওয়াট ইন 1 আওয়ার। কন্টিনিউয়াসলি 1 ঘন্টা ধরে 1 ওয়াটের ওই সোর্সটা অন ছিল, তার জন্য যতটা এনার্জি স্পেন্ড হয়েছে বা যতটা এনার্জি প্রডিউসড হয়েছে। এই ডেফিনেশনটা তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। তাহলে ম্যাথামেটিক্যালি যেটা আমাদের এবার করতে হবে উজ্জয়িনী, সেটা হচ্ছে 1 ওয়াট আওয়ারকে অ্যাকর্ডিং টু দিস ডেফিনেশন আমি এটা লিখতে পারি 1 ওয়াট মাল্টিপ্লাইড বাই 1 আওয়ার। এটা লেখা যাবে তো উজ্জয়িনী? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার 1 ওয়াট আওয়ারকে আমাকে কনভার্ট করতে হবে জুলে, কি অ্যামাউন্ট অফ এনার্জি স্পেন্ড হয়েছে সেটা আমাকে জুলে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করব? আমি 1 ওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু, যদি ওয়াটকে আমি স্প্লিট করে লিখি, 1 ওয়াট কী ছিল আমাদের স্ক্রিনে কি দেখতে পাচ্ছি, 1 জুল ডিভাইডেড বাই 1 সেকেন্ড। তাহলে পরে আমি এটাকে এইভাবে লিখতে পারি উজ্জয়িনী, 1 জুল বাই 1 সেকেন্ড মাল্টিপ্লাইড বাই 1 আওয়ারকে সেকেন্ডে কনভার্ট করে দাও। 1 আওয়ার মিনস 60 ইন্টু 60, দ্যাট ইজ 3600 সেকেন্ড। তাহলে পরে যদি আমরা এই ক্যালকুলেশনটা পারফর্ম করি উজ্জয়িনী, তাহলে দেখো সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1 ওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু, আমরা আলটিমেটলি কি পেলাম, 1 ওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 3600 জুলস। আর তুমি যদি এটাকে কিলো জুলে কনভার্ট করো তাহলে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 3600কে তুমি যদি 1000 দিয়ে ডিভাইড করো উজ্জয়িনী, তাহলে পরে এটা হবে হচ্ছে 3.6 কিলো জুল। তার মানে 1 ওয়াটের কোনো একটা সোর্স 1 আওয়ার যদি অন থাকে বা 1 আওয়ার কোনো ওয়ার্ক পারফর্ম করতে থাকে, তাহলে 3.6 কিলো জুল অফ এনার্জি আইদার স্পেন্ড করবে অর প্রডিউস করবে। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে 1 কিলো ওয়াট আওয়ার। তাহলে আমাদের লজিক সেম থাকবে, শুধু এবার পাওয়ার অফ দ্য সোর্স হয়ে যাবে 1 কিলো ওয়াট। তাহলে আমি যদি এই ডেফিনেশনটাকেই আরেকবার নিয়ে নিই, তাহলে 1 কিলো ওয়াট আওয়ার হয়ে যাবে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি স্পেন্ট অর প্রডিউসড বাই এ সোর্স অফ পাওয়ার 1 কিলো ওয়াট ইন 1 আওয়ার। খুব ভালো কথা। তাহলে আমার আগের বারের মতন ব্যাপারটা কি দাঁড়ালো, তোমার কাছে এবার ধরো একটা 1 কিলো ওয়াটের কোনো অ্যাপ্লায়েন্স রয়েছে বা তোমার কাছে একটা সোর্স রয়েছে, তুমি ওকে কন্টিনিউয়াসলি অপারেট করলে ফর 1 আওয়ার, ও এই টোটাল টাইমে যে অ্যামাউন্ট অফ এনার্জিকে স্পেন্ড করলো বা প্রডিউস করলো, দ্যাট ইজ আওয়ার 1 কিলো ওয়াট আওয়ার। এইবার আমি এটাকে কপি করে নিয়েছি একটু টাইম সেভ করার জন্য। তাহলে 1 কিলো ওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু কত হবে উজ্জয়িনী, 1 কিলো ওয়াট ইন্টু 1 আওয়ার। খুব ভালো কথা। 1 কিলো ওয়াট মানে এখানে আমি আরেকটা স্টেপ করব, 1 কিলো ওয়াট মিনস 10 টু দি পাওয়ার 3 ওয়াট মাল্টিপ্লাইড বাই 1 আওয়ার। এবার আমার 10 টু দি পাওয়ার 3 ওয়াট মিনস আমি এটাকে এইভাবে লিখতে পারি উজ্জয়িনী, এবার এটাকে বাদ দিয়ে দাও, 10 টু দি পাওয়ার 3 জুল পার সেকেন্ড মাল্টিপ্লাইড বাই 3600 সেকেন্ডস। সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল হয়ে গেল, তাহলে 3600কে তুমি যদি 10 টু দি পাওয়ার 3 দিয়ে মাল্টিপ্লাই করো উজ্জয়িনী, তাহলে পরে আমার কাছে এই রকম একটা ব্যাপার দাঁড়াবে, 1 কিলো ওয়াট আওয়ার উইল বি ইকুয়াল টু
10⁻³ মাল্টিপ্লাইড বাই 3600-কে আমি যদি 10-এর পাওয়ারে লিখতে চাই উজ্জয়িনী, তাহলে 3600-কে আমি এটা লিখতে পারি 3.6 মাল্টিপ্লাইড বাই 10⁻³ দেখো এটা লেখা যাবে কিনা বলো। হ্যাঁ স্যার। তাহলে 10⁻³ ইন্টু 10⁻³ মিনস 10⁻6, তার মানে আমার এখানে ভ্যালুটা কত আসলো? ভ্যালুটা আসলো 3.6 ইন্টু 10⁻6 জুলস। এই 10⁻6 জুল ইজ ইকুয়াল টু 1 মেগাজুল, তার মানে আমরা এটাকে লিখতে পারি দ্যাট ইজ ইকুয়াল টু 3.6 মেগাজুল। তার মানে 1 কিলোওয়াট আওয়ার অফ এনার্জি ইজ ইকুইভ্যালেন্ট টু 3.6 ইন্টু 10⁻6 জুলস অর 3.6 মেগাজুল। এই যে 1 কিলোওয়াট আওয়ার, এই যে ইউনিটটা, এইটাই হচ্ছে 1 ইউনিট অফ ইলেকট্রিসিটি। তোমার বাড়ির নিচে মিটার বক্সটা আছে, সেই মিটার বক্সের সামনে কখনো হাত দেবে না, সামনে গিয়ে দাঁড়িয়ে দেখেছো ওখানে একটা মিটারের মধ্যে একটা রেড কালারের লাইট ব্লিঙ্ক করে, কখনো দেখেছো উজ্জয়িনী? হ্যাঁ স্যার। ওই যে রেড কালারের লাইটটা ব্লিঙ্ক করে, ওই রেড কালারের লাইটটা 1000 টাইমস ব্লিঙ্ক করা মানে 1 কিলোওয়াট আওয়ার অফ এনার্জি স্পেন্ড হলো। ওইটা থেকে আমরা তোমার ওখানে রিডিং ইনক্রিজ করতে থাকে। 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু 1 ইউনিট অফ ইলেকট্রিসিটি। এবার যদি কোনো মান্থে সাপোজ 300 কিলোওয়াট আওয়ার অফ এনার্জি স্পেন্ড হয়েছে, তার মানে 300 ইউনিটস অফ ইলেকট্রিসিটি স্পেন্ড হয়েছে, তার উপর বেস করে আমাদের ইলেকট্রিসিটি বিল জেনারেটেড হয়। এটা আমরা ইন ডিটেলে ইলেকট্রিসিটি পার্টের মধ্যে পড়বো, যেটাকে আমরা বিওটি ইউনিট বলি বা বোর্ড অফ ট্রেড ইউনিট বলি। তাহলে এখানে আমি জাস্ট তোমাকে এই মোমেন্টে একটু বলে রাখছি, সেটা হচ্ছে যে 1 ইউনিট অফ ইলেকট্রিসিটি ইজ commonly referred to as 1 কিলোওয়াট আওয়ার। এটা মনে রেখো। আচ্ছা, এটা ছাড়া উজ্জয়িনী, এক সেকেন্ড উজ্জয়িনী, এটা ছাড়া আমাদের আরও একটা ইউনিট আছে যেটাকে আমরা বলি হচ্ছে ক্যালোরি, যেটা হচ্ছে হিট এনার্জির ইউনিট। তুমি এই ইউনিটটার নাম শুনেছো উজ্জয়িনী? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা যেটা এবার পড়ব সেটা হচ্ছে কমনলি ইউজড ইউনিট অফ হিট এনার্জি ইজ ক্যালোরি, যেটাকে আমরা CAL দিয়ে ডিনোট করি। এবারে ক্যালোরি কিভাবে আমরা ডিফাইন করব? ক্যালোরি ডেফিনেশন কি খেয়াল আছে উজ্জয়িনী? এটা তো অবশ্য তোমার লাগবে পরে, এই মোমেন্টে এখন আমাদের আমি জাস্ট তোমাকে বলে রাখছি। সাপোজ তোমাকে 1 গ্রাম অফ ওয়াটার দেওয়া হয়েছে, তোমাকে বলা হলো এই 1 গ্রাম অফ ওয়াটারের টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড রেজ করো, তাহলে তোমাকে যে অ্যামাউন্ট অফ হিট এনার্জি সাপ্লাই করতে হবে সেই অ্যামাউন্ট অফ হিট এনার্জিকে আমরা বলি হচ্ছে 1 ক্যালোরি। এটা আমরা আরও ডিটেলে পরে পড়বো, আমাদের ক্যালোরি মিটারের ক্যালকুলেশন করতে হবে, তখন আমাদের ডিটেল লাগবে। তোমাকে জাস্ট আমি এখন এইটুকু বলে দিচ্ছি, সেটা হচ্ছে 1 ক্যালোরি ইজ দ্য হিট এনার্জি রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ 1 গ্রাম অফ ওয়াটার বাই 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে ক্যালোরির সাথে জুলের একটা রিলেশন আছে, রিলেশনটা জানো উজ্জয়িনী? হ্যাঁ স্যার। বলো তো কত? স্যার 1 ক্যালোরি হচ্ছে 4.2 জুল। 4.2 জুল। এটার অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 4.18 জুল, যেটা আমরা অলমোস্ট কনসিডার করে নিই দ্যাট ইজ ইকুয়াল টু 4.2 জুলস। তাহলে যদি 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুলস হয়, তাহলে পরে উজ্জয়িনী 1 জুল ইজ ইকুয়াল টু কত হবে?
1/4.2, 1/4.2 করলে যেটা আসে সেটা হচ্ছে 0.24। ঠিক আছে? হ্যাঁ স্যার। কিলো ক্যালোরি হচ্ছে বিগার ইউনিট অফ আমার হিট এনার্জি। কিলো ক্যালোরির সময়তে কিন্তু আমাদের সবটাই স্মল। আমার 1 কিলো ক্যালোরি হয়ে যাবে 10⁻³ ক্যালোরি। তাহলে 1 kcal ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁻³ ক্যালোরি, দ্যাট ইজ ইকুয়াল টু, তুমি যদি 4.18কে 1000 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে হবে 4180 জুল, যেটাকে আমরা রাফলি বলতে পারি দ্যাট ইজ ইকুয়াল টু 4200 জুল। এটা ছাড়া আর একটা ইউনিট ইউজ হয় যেটা আমরা অ্যাটমিক পার্টিকেলসের কেসে ইউজ করি, যেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্টের নাম শুনেছো উজ্জয়িনী কখনো? এই নামটা কখনো শুনেছো? এটা বোধহয় তুমি শোনোনি স্যার কখনো। মনে হয়। শুনেছো? এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যখন পোটেনশিয়াল ডিফারেন্স কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে পড়বো সেখানে আমরা দেখব যে 1 ভোল্ট অফ পোটেনশিয়াল ডিফারেন্স, ধরো দুটো পয়েন্ট রয়েছে, সেই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 1 ভোল্ট। এই পয়েন্ট দুটোর মধ্যে দিয়ে তুমি যদি একটা ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করাও তাহলে পরে ইলেকট্রনটা যে অ্যামাউন্ট অফ এনার্জি গেন করবে সেই এনার্জিটাই হচ্ছে আমার 1 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে আমার অ্যাটমিক পার্টিকেলের কেসে এটা হচ্ছে আমাদের একটা ইউনিট, এনার্জির ইউনিট। তো আমি তোমাকে জাস্ট ছোট্ট করে একটু বলে রেখে দিচ্ছি, সেটা হচ্ছে এটা পরে আমরা বিয়েতে করব যে 1 ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্টকে লেখা হয় স্মল ই ক্যাপিটাল ভি। 1 ইলেকট্রন ভোল্ট ইজ দ্য এনার্জি gained by an electron when it is accelerated through a potential difference of 1 volt। যদি এটাকে জুলে কনভার্ট করতে হয় উজ্জয়িনী, তাহলে এই ভ্যালুটা একটু মনে রেখো, 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুলস। এটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্টের সাথে জুলের রিলেশন। দেখো এই অবধি ক্লিয়ার হলো কিনা বলো উজ্জয়িনী? আচ্ছা, এবারে আমরা যে পার্টটাতে যাব সেটা হচ্ছে উজ্জয়িনী আমরা নিউমেরিক্যাল পার্টটা পরে করছি। ফার্স্ট এবার যে পার্টটাতে আমরা চলে যাব সেটা হচ্ছে এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট, ভেরিয়াস ফর্মস অফ এনার্জি। এবার এই ভেরিয়াস ফর্মস অফ এনার্জির মধ্যে হিট এনার্জি, লাইট এনার্জি, কেমিক্যাল এনার্জি, ইলেকট্রিক এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, এরকম ভেরিয়াস এনার্জিজ আছে। আমরা প্রথমে যে এনার্জিটাকে নিয়ে ডিসকাস করব উজ্জয়িনী, সেই এনার্জিটার নাম হচ্ছে মেকানিক্যাল এনার্জি। পরে আমরা বাকি সমস্ত এনার্জিগুলোকে নিয়ে ডিসকাস করব। মেকানিক্যাল এনার্জি মানে কি? মেকানিক্যাল এনার্জিটা হচ্ছে এমন টাইপ অফ এনার্জি যেটা একটা বডি পজেস করে দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে বডিটার মোশনের উপর ডিপেন্ড করে, নেক্সট হচ্ছে বডিটা একটা ফোর্স ফিল্ডের মধ্যে কোন পজিশানে আছে তার উপর ডিপেন্ড করে। তাহলে আমাকে যদি ডিফাইন করতে বলে মেকানিক্যাল এনার্জিকে, তাহলে আমার ডেফিনেশন কি হবে? আমার ডেফিনেশন হবে যে দ্য এনার্জি possessed by a body by
ভার্চু অফ ইটস মোশন অর, আচ্ছা মোশন অ্যান্ড থাক অর পজিশন, এই পজিশনটা হচ্ছে উইদিন এ ফোর্স ফিল্ড ইজ কল্ড মেকানিক্যাল এনার্জি অফ দ্যাট পার্টিকুলার বডি। এবারে মোশন, পজিশন, মোশনের জন্য একটা টাইপ অফ এনার্জি হবে, একটা ফর্ম অফ এনার্জি পাবে। পজিশন ইনসাইড এ ফোর্স ফিল্ড, তার জন্য আরেকটা টাইপ অফ এনার্জি পাবে। মোশনের জন্য যে এনার্জিটা পাবো সেই এনার্জিটার নাম হচ্ছে কাইনেটিক এনার্জি। পজিশনের জন্য যে এনার্জিটা পাবো সেই এনার্জিটার নাম হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এবার এই পোটেনশিয়াল এনার্জি শুধুমাত্র পজিশন নয় উজ্জয়িনী, আমরা দেখব একটা বডির যদি আমরা কনফিগারেশনকে ডিফর্ম করি ফোর্স দিয়ে, তাহলে পরেও বডির মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোরড হয়, সেটাকে আমরা বলি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। সেটা পোটেনশিয়াল এনার্জিটা নিয়ে ডিসকাস করার সময়তে আমি বলবো। তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে ডিউ টু ইটস মোশন, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ডিউ টু ইটস পজিশন উইদিন এ ফোর্স ফিল্ড। এইবারে আমরা এই পার্টে ফোর্স ফিল্ড মানে শুধু কনসিডার করব গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ আর্থ। তাহলে আন্ডার দ্য ফোর্স অফ গ্র্যাভিটি একটা বডি যদি ভার্টিক্যালি মুভ করে আইদার ইন দ্য আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড ডাইরেকশানে, তাহলে ওর যে করেসপন্ডিং পোটেনশিয়াল এনার্জিটা হবে, যেটাকে আমরা বলি স্পেসিফিক্যালি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, আমরা এই পার্টে শুধু এই পোটেনশিয়াল এনার্জিটাকে নিয়েই এলাবোরেটলি ডিসকাস করব। তাহলে যেহেতু মোশন আর পজিশন দুটোর উপর ডিপেন্ড করে মেকানিক্যাল এনার্জি হচ্ছে, তাই জন্য মোশনের করেসপন্ডিং এনার্জিকে আমি কি বলেছি? মোশনের করেসপন্ডিং এনার্জির নাম হচ্ছে উজ্জয়িনী কাইনেটিক এনার্জি। আর পজিশন, সরি, এর করেসপন্ডিং এনার্জিটার আমি নাম বলছি পোটেনশিয়াল এনার্জি। এই দুটোকে তুমি যদি সাম করো অফ এনি বডি, তাহলে তুমি পাবে বডিটার টোটাল মেকানিক্যাল এনার্জি। সেই কারণের জন্য আমরা কি বলি? দ্য সাম অফ কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জিজ অফ এ বডি ইজ কল্ড ইটস টোটাল মেকানিক্যাল এনার্জি। এই অবধি ক্লিয়ার হলো কিনা বলো উজ্জয়িনী? হ্যাঁ স্যার। এবারে আমাকে সেপারেটলি জানতে হবে কাইনেটিক এনার্জি অ্যাকচুয়ালি কি, তারপর সেপারেটলি আমাকে জানতে হবে পোটেনশিয়াল এনার্জি কি। তাহলে কাইনেটিক টার্মটা মোশনের সাথে রিলেটেড। মোশন যদি না থাকে এই এনার্জির কোনো এক্সিস্টেন্স নেই। তাহলে একটা বডির স্টেট অফ মোশনের জন্য যে এনার্জিকে ও পজেস করে সেই এনার্জিটাকেই আমরা ডিফাইন করি অ্যাজ কাইনেটিক এনার্জি। তাহলে পরে আমি কি বলবো? দ্য এনার্জি পজেসড বাই এ বডি বাই ভার্চু অফ ইটস স্টেট অফ মোশন ইজ কল্ড কাইনেটিক এনার্জি। এটা শুধুমাত্র মোশন রিলেটেড। কাইনেটিক এনার্জিকে আমরা যে লেটারটা দিয়ে ডিফাইন করি উজ্জয়িনী, যে সিম্বলটা দিয়ে, সেটা হচ্ছে ক্যাপিটাল কে। এক্সাম্পল কি হতে পারে? ধরো আমরা যদি উইন্ড মিলের ব্লেডগুলোকে ফলো করি, যখন মানে ধরো মানে খুব স্পিডে এয়ার ব্লো করছে বা ফাস্ট মুভিং উইন্ড রয়েছে, সেখানে উইন্ড মিলের ব্লেডগুলো রোটেট করতে থাকে। তাহলে টার্নিং অফ দ্য ব্লেডস অফ এ উইন্ড মিল কেন হচ্ছে? কারণ ফাস্ট মুভিং উইন্ড ওই উইন্ড মিলের মধ্যে একটা কাইনেটিক এনার্জিকে ট্রান্সফার করাচ্ছে। সেই কাইনেটিক এনার্জির জন্যই কিন্তু ব্লেড অফ এ উইন্ড মিল টার্ন করছে।
তুমি যখন একটা হ্যামার দিয়ে একটা নেলকে হিট করছো, তখন ওই নেলটা একটা স্ট্রাকচারের ইনসাইডে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, ড্রাইভড হচ্ছে। তাহলে এই যে ড্রাইভ করছো তুমি নেলটাকে, ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ এ ফোর্স বাই ইউজিং এ হ্যামার, তাহলে এই হ্যামারের কাইনেটিক এনার্জিটাই হেল্প করছে টু ড্রাইভ দ্য নেল ইনটু দ্যাট স্ট্রাকচার। তুমি যখন গাড়ি করে কোথাও যাচ্ছ, কোনো একটা অবজেক্টকে তুমি একটা সার্টেন হাইটের থেকে রিলিজ করছো, ও ডাউনওয়ার্ড ডাইরেকশানে যাচ্ছে। যখন একটা বুলেটকে ফায়ার করা হচ্ছে কোনো গানের থেকে, একটা অ্যারোকে শ্যুট করা হচ্ছে, এখানে সব কটাই দেখো স্টেট অফ মোশনের এক একটা এক্সাম্পল। তাহলে সব কটা কেসে বডি একটা ডেফিনিট অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জিকে পজেস করে। এটা ক্লিয়ার হলো কিনা বলো উজ্জয়িনী? হ্যাঁ স্যার। এবারে কাইনেটিক এনার্জি কতটা কন্টেন করবে একটা বডি, এটা ডিপেন্ড করে দুটো ফ্যাক্টরের উপর। একটা হচ্ছে বডির মাস, আর আরেকটা হচ্ছে বডির ভেলোসিটি। কীরকম? আমরা একটা এক্সাম্পল নিই। ধরো তোমাকে দুটো বল দেওয়া হয়েছে, একটা বলের মাস হচ্ছে 50 গ্রাম আর আরেকটা বলের মাস হচ্ছে 200 গ্রাম। তোমাকে বলা হলো দুটো বলকে সেম স্পিডে একটা গ্লাস উইন্ডোর দিকে থ্রো করো। তুমি কি অবজার্ভ করবে? 200 গ্রামের বলটা গ্লাস উইন্ডো পেনকে ব্রেক করছেই, 50 গ্রাম বলটা গ্লাস উইন্ডো পেনকে ব্রেক করতেও পারে, নাও করতে পারে। আমি যদি আরেকটু লাইটার বল নিই, সাপোজ 20 গ্রাম নিই, তাহলে গ্লাস উইন্ডোটা ব্রেক করবে না। কেন করলো না? কারণ 200 গ্রামের বলের মাস অনেক বেশি, তার মানে গ্রেটার মাসের বলটা পজেস করছে হায়ার কাইনেটিক এনার্জি। যখন গিয়ে ও উইন্ডো পেনটাকে স্ট্রাইক করছে, ও এনার্জিটাকে ট্রান্সফার করছে, এবং তার জন্য ওই গ্লাস পার্টিকেলগুলোর স্টেট অফ রেস্ট থেকে স্টেট অফ মোশনে গিয়ে স্ট্রাকচারটা ব্রেক করে যাচ্ছে। আবার ধরো তোমাকে দুটো, সাপোজ 100 গ্রাম মাসের দুটো বল দেওয়া হলো। তুমি একটা বলকে খুব জেন্টলি থ্রো করলে একটা গ্লাস উইন্ডোতে, আর আরেকটা বলকে তুমি ফোর্সফুলি থ্রো করলে গ্লাস উইন্ডোতে। তুমি কি অবজার্ভ করবে? যে বলটাকে জেন্টলি থ্রো করেছো সেটা গ্লাস উইন্ডোকে ব্রেক করেনি, কিন্তু যেটাকে তুমি ফোর্সফুলি থ্রো করেছো সে কিন্তু উইন্ডো পেনটাকে ব্রেক করে দিয়েছে। তাহলে এখানে মাস সেম, কিন্তু যে বলটাকে তুমি ফোর্সফুলি থ্রো করছো সে কিন্তু জেন্টলি যে বলটা থ্রো করেছো তার রেসপেক্টে অনেক ফাস্ট মুভ করছে, তার মানে অনেক গ্রেটার ভেলোসিটিকে পজেস করছে। তার জন্য এ কি করছে? হায়ার কাইনেটিক এনার্জিকে পজেস করছে। তাহলে যখনই আমি কাইনেটিক এনার্জিকে মেজার করব, এক্সপ্রেস করব, আমাকে কি মনে রাখতে হবে? কাইনেটিক এনার্জি অফ এ বডি ডিপেন্ড করে দুটো ফ্যাক্টরের উপর। নাম্বার 1 মাস অফ দ্য বডি, নাম্বার 2 ভেলোসিটি অফ দ্য বডি। যদি ভেলোসিটি সেম থাকে তাহলে গ্রেটার মাস মিন্স গ্রেটার কাইনেটিক এনার্জি, আর যদি মাস সেম থাকে তাহলে গ্রেটার ভেলোসিটি মিন্স গ্রেটার কাইনেটিক এনার্জি। দেখো এই ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমাদের যেটা ক্যালকুলেট করতে হবে উজ্জয়িনী, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন। তো এই এক্সপ্রেশনের ক্যালকুলেশনটা, পোটেনশিয়াল এনার্জির ক্যালকুলেশনটা উজ্জয়িনী আমরা নেক্সট ক্লাসে করব। আমার কালকে একটু একটা কাজ আছে, তাই জন্য আমাকে একটুখানি সকাল সকাল উঠতে হবে, তাই জন্য আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। এর ক্যালকুলেশন পার্টটা, কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশন, ভেরিয়াস ফর্মস অফ এনার্জি, সেখানে আমরা একটা কনজারভেশন প্রিন্সিপাল পড়বো যেটাকে আমাদের প্রুফ করতে হবে, এই পুরো পার্টটা, আর ট্রান্সফরমেশন অফ ওয়ান এনার্জি ইনটু অ্যানাদার ফর্ম, এই পার্টটা আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করব। তাহলে আজকে যতটা পর্যন্ত ডিসকাস করলাম তোমার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি উজ্জয়িনী। নেক্সট দিনকে আমরা এই চ্যাপ্টারের বাকি পার্টটা কমপ্লিট করলে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা থিওরিটা হয়ে যাবে, তারপর আমরা নিউমেরিক্যাল প্রবলেমটা সলভ করব। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আজকে ক্লাসটা আমি এখানে শেষ করলাম উজ্জয়িনী।
Good night, sir. ওকে, গুড নাইট।